আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ বিভক্তি। বিভক্তি কি, বিভক্তি কত প্রকার, কি কি এবং কি কি ভাবে বিভক্তি যুক্ত হয়, সেই বিষয়গুলোই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো বিভক্তি কি? সাধারণত বাক্যে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে যে বর্ণ বা বর্ণ সমষ্টি অন্বয় সৃষ্টি করে তাকেই বলা হয় বিভক্তি। আমি আবার বলছি বইয়ের সংজ্ঞাটি: বাক্যে ব্যবহৃত শব্দ বা শব্দসমূহের মধ্যে অন্বয় সাধনে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাদেরকে বলা হয় বিভক্তি। এখন অন্বয় সাধন বলতে কি বুঝি? অন্বয় সাধন বলতে বুঝি একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক সৃষ্টি, অর্থাৎ একটি শব্দের পরে যে আরেকটি শব্দ বসবে সেই শব্দের মধ্যে যোগ সাধক সৃষ্টি করে দেয়াই হচ্ছে অন্বয়। যেমন আমি বই পড়ে জ্ঞান অর্জন করব, তাহলে এই যে আমি বই পড়ে, যদি আমি বই পড়ে বলি, এখানে আমি বই পড় বলি, আমি বই পড়, জ্ঞান অর্জন কর, বড় মানুষ হব। আমি বই পড়, জ্ঞান অর্জন কর, বড় মানুষ হব। তাহলে কি বাক্য হলো? তাহলে এই বাক্যটা সঠিকভাবে অন্বয় বা সম্পর্ক সৃষ্টি করে বাক্যের পরিপূর্ণ ভাব প্রকাশে সহায়তা করে হচ্ছে বিভক্তি। উদাহরণ দিলে এই বিষয়টি আরেকটু সহজ করে আমরা বুঝতে পারবো যে বিভক্তির একটা বাক্যে বিভক্তির কি কি কাজ করে থাকে, কি কাজ করে থাকে সাধারণত। যেমন ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখান। দেখো, এখানে একটি বিভক্তি আছে, এখানে একটি বিভক্তি আছে, এখানে একটি বিভক্তি আছে, তিন জায়গায় তিনটি বিভক্তি রয়েছে। তাহলে এখানে আছে কি বিভক্তি? এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, হলো কি ছাদ। এটা বাদ দিয়ে দিব, ছাদ বস, মা থাকে, এরপরে হচ্ছে শিশু, শিশুক, চাঁদ দেখান। দেখো, এই বাক্যটি প্রত্যক্ষ করো, মনের ভাব যথার্থভাবে প্রকাশিত হয়? বলবেন নিশ্চয়ই না, কারণ এটায় ছাদ বস মা শিশুকে চাঁদ দেখান, এরকম হয়। তাহলে এই যে শব্দের মধ্যে, একটা শব্দের মধ্যে যে সম্পর্কের সৃষ্টি করা, একটা শব্দের সাথে পরবর্তী শব্দের যে বন্ধন সৃষ্টি করা, সেই বন্ধনই সৃষ্টি করে হচ্ছে বিভক্তি। যেমন একটা বিল্ডিং এ ইটের উপর ইট, ইটের উপর ইট এরকম যদি আমরা রেখে দেই, একটা ইটের পরে একটা ইট এরকম করে সাজাই, তাহলে কিন্তু সেই বিল্ডিং এ বসবাস করার উপযোগী বিল্ডিং হয় না, বা বিল্ডিং এ বসবাস করা যায় না। শুধু ইটের উপর ইট সাজিয়ে রাখলে বিল্ডিং হয়ে ওঠে না। তার মধ্যে কি দিতে হবে? বালু দিতে হবে, সিমেন্ট দিতে হবে, তারপরে সে পানি দিতে হবে, সেটিকে সুন্দর করে সাজাতে হবে, সাজিয়ে তারপরে না বিল্ডিং তৈরি করা যাবে। এখন যদি শুধু ইট সাজিয়ে রাখলে তো আর বিল্ডিং তৈরি হবে না। যদি শুধু ইট সাজিয়ে রাখি তাহলে বিল্ডিং তৈরি হবে না। সুতরাং বিল্ডিং তৈরির জন্য যেমন এই মাঝে মাঝে বালু সিমেন্ট দিতে হয় ইটের মধ্যে, তেমনি শব্দের সাহায্যে বাক্য তৈরিতেও, আমাদের সঠিক বা যথার্থ বাক্য তৈরিতেও যে বালি সিমেন্ট সেটি হচ্ছে বিভক্তি। সুতরাং বিভক্তি শেখার প্রয়োজনীয়তা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না? এখন আমরা দেখি যে বাংলা সাধারণত কি কি ধরনের বিভক্তি যোগ হয়ে থাকে। আমরা বাংলা ব্যাকরণে বিভক্তির দুইটি রূপ দেখেছি। যে প্রথমত স্বরে অ শূন্য, দেখো, তারপর কে, রে, র, এর, তে, এ, অন্ত্যেস্তে আর হচ্ছে এতে।
এই যে বিভক্তির যে রূপ, এগুলোকে বলা হয় খাঁটি বাংলা বিভক্তি। এগুলোকে বলা হয় খাঁটি বাংলা বিভক্তি। এছাড়াও আরেকটি রূপ আছে বিভক্তির, মনে রাখতে হবে। আমার তো মনে আছে, তোমাদের মনে থাকবে। সরেয়া শূন্য, কে রে, তে এ, অন্ত্যেষ্টিয় আর এতে, এগুলো হচ্ছে খাঁটি বাংলা বিভক্তির রূপ। বিভক্তির আরেকটি রূপ আছে, প্রত্যক্ষ করা যায়। সেটি হচ্ছে অব্যয়সূচক শব্দ বা অনুসর্গ বলা চলে। সেগুলো কি? যেমন হতে, থেকে, চেয়ে, দ্বারা, দিয়ে, কর্তৃক। এই বিভক্তিগুলো আমরা দেখেছি বা প্রত্যক্ষ করি। তাহলে এই বিভক্তিগুলো কি বিভক্তি? অনুসর্গ বলা যায়, আবার অব্যয় বলা যায়। তাহলে অনুসর্গ বা অব্যয় সূচক এই বিভক্তিগুলো বাংলা শব্দের মধ্যে ব্যবহৃত হয়। কিন্তু এই বিভক্তিগুলো কেন ব্যবহৃত হয়? কারক নির্ণয়ের জন্য। বলা হয় যে কারক নির্ণয়ের জন্য এই বিভক্তিগুলো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। আবার আরেকটি কাজ তো এটা আছেই, প্রধান কাজ, শব্দের মধ্যে অন্বয় সৃষ্টি করা, মনে রাখতে হবে। তাহলে বিভক্তিগুলো যেমন শব্দের মধ্যে অন্বয় সৃষ্টি করে, আবার কারক নির্ণয়েও বিভক্তিগুলো ব্যবহৃত হয়ে থাকে। সাধারণত আমরা দেখেছি সংস্কৃত ব্যাকরণে নির্ধারিত কারকের জন্য নির্ধারিত বিভক্তি ছিল, কিন্তু আমাদের বাংলা ব্যাকরণে এভাবে নির্ধারিত করে দেয়া হয়নি। বলা হয়েছে যে যে কোনো কারকে যে কোনো বিভক্তি যুক্ত হতে পারে। বিভক্তি যোগের নিয়মে বা কারক নির্ণয়ের নিয়মে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সেই পরবর্তী সেই লেসনটি বা ক্লাসটি তোমরা কেউ করতে ভুলবে না। এখন আমরা বাংলা বিভক্তি আবার কয়েকটি শ্রেণী বিভাগে বিভক্ত আছে, সেই বিষয়টি দেখব। বাংলা বিভক্তি, বাংলা, আচ্ছা উপরেই লিখে দিই, বাংলা বাংলা শব্দ বিভক্তি আবার 7 প্রকার। বাংলা শব্দ বিভক্তিকে 7টি শ্রেণীতে বিভক্ত করা হয়। সেগুলো এখন কি কি সেই বিষয়গুলো আমরা জেনে নিব। অর্থাৎ এই 7 প্রকার বিভক্তি হচ্ছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। 7 প্রকার বিভক্তি সাধারণত বাংলা শব্দের সাথে যোগ হয়ে থাকে। কিন্তু এখানে একটা বিষয় প্রত্যক্ষ করতে হবে, যে লক্ষ্য করতে হবে যে একবচনে বিভক্তি যুক্ত হওয়ার একটা নিয়ম রয়েছে, আবার বহু বচনে বিভক্তি যুক্ত হওয়ার কয়টা নির্ধারিত বিভক্তিও তেমনি রয়েছে। এখন আমরা বোর্ডের সেই বিষয়গুলোই জেনে নিব বা সেই বিষয়গুলোই দেখব যে এক বচনে কোন বিভক্তি যুক্ত হয় আর বহু বচনে কি কোন কোন বিভক্তি যুক্ত হয়। তাহলে এখন আমরা বোর্ডে প্রত্যক্ষ করি এক বচনে কোন বিভক্তি যুক্ত হয়, বহু বচনে কোন বিভক্তি যুক্ত হয়।
তাহলে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে একবচনে আর বহুবচনে কি কি বিভক্তি যুক্ত হয়ে থাকে। একবচন বলতে আমাদের মনে আছে একটি মাত্র ব্যক্তি বস্তু প্রাণীকে বোঝালে একবচন, আর একের অধিক যত বোঝাবে 2 3 4 যত সংখ্যক আছে সব হচ্ছে বহুবচন। তাহলে বহুবচন বোধক শব্দের সাথে কি কি বিভক্তি যুক্ত হয়ে থাকে, আর একবচন বাচক বা প্রকাশক শব্দের শেষে কি কি বিভক্তি যুক্ত হয়ে থাকে, এটা আমাদের একটু মেমোরাইজ করতেই হবে। এটা মাথায় না রাখলে আমরা কারক বিভক্তি নির্ণয় করতে পারবো না। সুতরাং এটি একটু মনে রাখতেই হবে। তোমরা চেষ্টা করো, অনুশীলন করো, পারবে। দেখো তাহলে কি কি একবচনে কি কি বিভক্তি যুক্ত হয়। একবচনে প্রথমা মানে প্রথমা যে বিভক্তি নির্ধারিত চিহ্ন আছে একবচনে হলো স্বরে অ শূন্য। একবচনে যেমন আমি, আমি বলতে এখানে দেখো কোনো বিভক্তি আমির সাথে যুক্ত নাই, আছে কি একটা রস্যইকার, স্বরে আ ময় ম তারপর রস্যই আমি, এরকম আ যোগ ই আমি। এই আমিটা তো এভাবে উচ্চারণ হয়, রস্যই শেষে উচ্চারণ হয়। তাহলে দেখো কোথাও কোনো জায়গায় এই রস্যইটা শেষে আছে কিনা, নাই। তাহলে না থাকলে সেটি হচ্ছে শূন্য বিভক্তি। তাহলে শূন্য বিভক্তি হয় কোথায়, এই শূন্য বিভক্তি থাকে একবচনে যুক্ত হয়ে থাকে। আর বহু বচনে শূন্য বিভক্তি হচ্ছে রা যুক্ত হয়, এরা যুক্ত হয়, গুলি আর গুলো। এখানে আমি যদি এখানে থাকতো আমরা, তাহলে আমি তো এক বচন, আর এখানে আমরা, আমরা বলতে বহু বচন। তাহলে বহু বচনের সাথে এখানে কি যুক্ত হয়েছে, রা যুক্ত হয়েছে। তাহলে কি জানে নিলাম আমরা প্রথম শর্ত থেকে যে এক বচনে স্বরে অ শূন্য হতে পারে, আর বহু বচনে এই স্বরে অ শূন্য না হয়ে রা এরা গুলিয়ার গুলো যুক্ত হতে পারে। এটা মনে রাখতে হবে, এক বচনে স্বরে অ শূন্য, বহু বচনে রা এরা গুলি গুলো। এটা হলো প্রথমা বিভক্তি যোগের নিয়ম। এখন দ্বিতীয় বিভক্তি যোগের নিয়ম কি। দ্বিতীয় বিভক্তি আমরা জানি যে এক বচনে কে আর রে যুক্ত হয়, আর বহু বচনে শুধু একটা দিক যুক্ত করে দিতে হবে, যেমন দিগে, তারপর দিককে, দিগেরে, দের, এগুলো যুক্ত করে বহু বচন বোধক শব্দ গঠন করতে হবে। অর্থাৎ বাক্যে ব্যবহৃত শব্দগুলোর মধ্যে অন্বয় সাধন করার জন্য দ্বিতীয় বিভক্তি যুক্ত হয় হচ্ছে কে রে স্বরে আর শূন্য, আর এখানে বহু বচনে যুক্ত হয় দিককে, দিগকে, দিগেরে আর দের, এই কয়টি যুক্ত হয়ে থাকে। এরপরে তৃতীয় বিভক্তি আর কি কি চিহ্ন আছে। এক বচনে দ্বারা, দিয়ে, কর্তৃক এগুলো ব্যবহৃত হয়, আর বহু বচনের ক্ষেত্রে দিগের, দিয়ে, দের দিয়ে আর দিক কর্তৃক, দিগের দিয়ে, দের দিয়ে আর দিক কর্তৃক ব্যবহৃত হয়ে থাকে হচ্ছে তৃতীয় বিভক্তির বহু বচনে। মনে রাখতে হবে। চতুর্থী বিভক্তি, দেখো চতুর্থী বিভক্তি, চতুর্থী আর এই দ্বিতীয় একই রকম, সেম একই রকম বিভক্তি যুক্ত হয়ে থাকে। এক বচনেও যা, বহু বচনেও ঠিক তাই। যেমন কে রে অ শূন্য, আবার এখানে রা এরা গুলি গুলো, এগুলো বহু বচনে যুক্ত হয়ে থাকে। এরপরে আমরা দেখি পঞ্চমী বিভক্তি চিহ্ন কি। পঞ্চমী বিভক্তি চিহ্ন হচ্ছে এক বচনে হয় হইতে, থেকে, চেয়ে, এই তিনটি এক বচনে, আর ওখানে সেই দিক যোগ করে দিতে হবে। যেমন দিক হইতে, দের হইতে, দের চেয়ে, দিক হইতে, দের হইতে, দের চেয়ে, এই তিনটি বিভক্তি যুক্ত হয়ে থাকে বহু বচনে। আবার এখানে ষষ্ঠী বিভক্তি আমরা দেখি। ষষ্ঠী বিভক্তি এক বচনে নির্ধারিত দেয়া আছে র আর এর যুক্ত হবে, আর বহু বচনে সেই দিগের সাথে দিগের, দের, গুলির, গণের, গুলোর, এগুলো বহু বচনে যুক্ত হয়ে বাক্যের মধ্যে অন্বয় সাধন করে থাকে। আবার সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি চিহ্নগুলো কি কি। এক বচনে এ, তে, এ অন্ত্যেষ্টিয়, এগুলো এক বচনে যুক্ত হয়। আবার বহু বচনে দিগে, দিগেতে, গণে, গুলোতে যুক্ত হয়ে বাক্যের মধ্যে অন্বয় সাধন করে থাকে। এই হলো 7 প্রকার বিভক্তি আর এক বচনে আর বহু বচনে যে সকল বিভক্তি যুক্ত হয় সেই বিভক্তির পরিচয়। এখন আমরা এক বচনের বিভক্তিগুলো মূলত বেশি গুরুত্ব দিতে হবে। এক বচনের বিভক্তিগুলোই মূলত পরীক্ষায় বেশি থাকে। এক বচনের যেমন মুখস্থ করতে হবে প্রথমা বিভক্তি কি, স্বরে অ শূন্য, স্বরে অ শূন্য অ, এগুলো হচ্ছে প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কে রে, তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়ে, কর্তৃক, চতুর্থী বিভক্তি কে রে, আবার পঞ্চমী বিভক্তি হইতে, থেকে, চেয়ে, ষষ্ঠী বিভক্তি কি,
র এর সপ্তমী বিভক্তি কি, তে এ অন্ত্যেষ্ঠ। এইভাবে বিভক্তি চিহ্নগুলো মুখস্থ করতে হবে মূলত, তাহলে আমরা বিভক্তি নির্ণয় করতে পারবো, কারক নির্ণয় করতে পারবো। এই ছিল বাংলা শব্দ বিভক্তির পরিচয়। এরপরে আমরা 4টি নিয়ম আমাদের বইয়ের মধ্যে দেয়া আছে যে বিভক্তি কিভাবে আমরা বিভক্তি যোগ করব, বিভক্তি যোগ মানে কোথায় কোন বিভক্তি যোগ করব, তার 4টি নিয়ম দেয়া আছে। এখন আমরা সেই নিয়মগুলো দেখব। তাহলে এখন আমরা শিখব বিভক্তি যোগের নিয়ম। বিভক্তি যোগের নিয়ম অর্থাৎ কোথায় কোথায় বিভক্তি কিভাবে যোগ করতে হবে। সাধারণত অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে গুলিগুলো যুক্ত হয়। ইতর বা অপ্রাণীবাচক, অপ্রাণী যাদের প্রাণ নাই, যারা প্রাণী নয়, ইতর প্রাণী যেমন কুকুর, বিড়াল, ছাগল, গরু, ইতর প্রাণী যারা কথা বলতে পারে না, এই ধরনের প্রাণীর বহুবচনে সাধারণত নির্ধারিত গুলি আর গুলো যুক্ত হয়। যেমন উদাহরণ দেই আমরা, পাথরগুলি বা গুলো। 2 নম্বরে আমগুলি বা আমগুলো। দেখো এই আমগুলি, আমগুলো এর সাথে পাথরগুলি, পাথরগুলো এর সাথে কিন্তু আমরা কখনো আমরা, পাথররা আজকে ট্রাকে উঠেছে, আমরা আজকে বাজারে উঠেছে, এভাবে বলি না। আমগুলি ভালো, আমরা ভালো বলি না। এই জন্য বলা হয় যে অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের শেষে কি যুক্ত হয়। একটি ইতর প্রাণীর একটি উদাহরণ দেই, যেমন গরুগুলো। তাহলে যে কথা বলছিলাম, ইতর প্রাণী আর অপ্রাণীবাচক শব্দের বহুবচনে সাধারণত এই 2টি বিভক্তি গুলি আর গুলো যুক্ত হয়ে থাকে। দ্বিতীয় নিয়ম আছে যে অপ্রাণীবাচক শব্দের উত্তর শূন্য বিভক্তি হয়। অপ্রাণীবাচক শব্দের শেষে শূন্য বিভক্তি হতে পারে। অপ্রাণীবাচক যার প্রাণ নাই, যেমন 1 নম্বরে কলম, কলমটি ভালো লেখে। দেখো এখানে কলমটি এর সাথে বিভক্তি যুক্ত হয়েছে না, কোনো বিভক্তি নাই। আমার বই দরকার, তাহলে বই একটা অপ্রাণীবাচক শব্দ, এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয় নাই। তেমনি খামে করে কথাগুলো লিখে দিও। খামে করেই কথাগুলো লিখে দিও। লিখলাম, খামে করে কথাগুলো লিখে দিও। এই যে খামে বা খাম, খামে দিলে তো বিভক্তি যুক্ত হয়, তাহলে খাম মধ্যেই কথাগুলো লিখে দিও। অথবা চিঠি, খাম আর আরেকটি বাক্য লিখলাম যে চিঠি প্রায় সমার্থক, মানে খামের মধ্যেই তো চিঠি থাকে, তাহলে খাম আর চিঠি 2টা বস্তু, 2টার মধ্যে কোনো বিভক্তি যুক্ত হয় নাই। তাহলে জানলাম যে অপ্রাণীবাচক শব্দের উত্তর শূন্য বিভক্তি যুক্ত হয়, মানে কোনো বিভক্তি যুক্ত হয় না। পরবর্তী নিয়ম আমরা দেখব, যে বর্ণের শেষে স্বরধ্বনি থাকে, যে বর্ণের সাথে স্বরধ্বনি থাকে সেখানে এ, তে আর অন্ত্যেষ্ঠ। সপ্তমী বিভক্তি চিহ্ন আমরা জানি যে তে, এ আর অন্ত্যেষ্ঠ। যে সব বর্ণের পরে স্বরধ্বনি থাকে তারপরে তে, এ অন্ত্যেষ্ঠ যুক্ত হয়। যেমন 1 নম্বর মা এ বিভক্তি যুক্ত হয়েছে। তেমনি আবার যদি আমরা বলি পানিতে, পানিতে এ বিভক্তি যুক্ত হয়েছে। নদীতে এ বিভক্তি, অর্থাৎ স্বরধ্বনি শেষে থাকলে সেখানে কি
কোন বিভক্তি যুক্ত হয়? তে, তে আর অন্ত্যেস্ত। এই বিভক্তি, তিনটি বিভক্তি যুক্ত হয়। ঘোড়ায়, ঘোড়ায় চড়িয়া মর্দ, একটা বাক্য আছে না? তাহলে এখানে অন্ত্যেস্ত হয়, এ তে আর অন্ত্যেস্ত। অপ্রাণীবাচক শব্দের শেষে এই তে, তে আর অন্ত্যেস্ত, এই তিনটি বিভক্তি অথবা যেসব শব্দের শেষে স্বরধ্বনি থাকে তারপরেও এতে আর অন্ত্যেস্ত, এই তিনটি বর্ণ যুক্ত বা বিভক্তি যুক্ত হয়ে থাকে। এখন আমরা দেখব অকারান্ত বা ব্যঞ্জনান্ত শব্দের শেষে প্রায় কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? রা স্থানে এরা যুক্ত হয় আর র স্থানে এর যুক্ত হয়। বলা হয়েছে যে অকারান্ত বা ব্যঞ্জনান্ত শব্দ যদি, বর্ণ যদি শেষে থাকে কোনো শব্দের, অ মানে স্বরে অ যদি শেষে থাকে সহজ কথায়, আর ব্যঞ্জন বর্ণ ক থেকে একেবারে শেষ পর্যন্ত যে কোনো বর্ণ যদি থাকে কোনো শব্দের শেষে, সেই ক্ষেত্রে শেষে যদি র থাকে সে র স্থানে এরা হবে, আর র স্থানে এর হবে, আর রা স্থানে এরা হবে। যেমন লোকের উদাহরণ আমরা দিতে পারি। লোকের র স্থানে আমরা কি বলেছিলাম? এরা। তাহলে লোকেরা, এখানে কিন্তু কি যুক্ত হয়েছে? এরা বিভক্তি যুক্ত হয়েছে। আবার বিদ্যান, বিদ্যান অ আছে কিন্তু এখানে, অ থাকলেও কি যুক্ত হবে? রা স্থানে হবে এরা আর র স্থানে হবে এর। তাহলে বিদ্যান, এটি ওরকম বিদ্যানেরা অথবা বিদ্যানের, এর যুক্ত করা যায়। তারপরে মানুষের, মানুষেরা। এরপরে আছে লোকের, লোকেরা। এরকম করে আমরা অ আর ব্যঞ্জন ধ্বনি যদি শেষে থাকে তারপরে র স্থানে রা বিভক্তি এবং র স্থানে এরা বিভক্তি আর রা স্থানে এর বিভক্তি যুক্ত করব। আমি আবার বলছি বিষয়টি, যদি এরকম থাকে যে শব্দের শেষে অ বা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ থাকে, তখন রা স্থানে যুক্ত করতে হবে এরা আর র স্থানে যুক্ত করতে হবে এর। এই ছিল বিভক্তি যোগের 4টি নিয়ম। আর এই বিভক্তি যোগের নিয়মের আলোচনার সাথে সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের শিখন শেখানো কার্যক্রম। পরবর্তী পর্বে আমরা কিভাবে কারক বিভক্তি নির্ণয় করা যায়, সহজ পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায়, সেই বিষয়টি আমরা দেখব। সেই পর্যন্তই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, এই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।